আসসালামু আলাইকুম। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা এই অধ্যায়টার কিছু সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো বরিশাল বোর্ড 2015-তে এই কোশ্চেনটা আসছে। নিচে কার্যচক্রের 4টি ধাপ পিবি লেখচিত্রের মাধ্যমে প্রদর্শন করা হলো। আচ্ছা, তো পিবি লেখচিত্রের মাধ্যমে আমরা দেখি এখানে এ থেকে বি মানে হচ্ছে কি আমাদের সমষ্ণ প্রসারণ, বি হতে সি হচ্ছে আমাদের রুদ্রতাপীয় প্রসারণ, সি হতে ডি কি আমাদের সমষ্ণ সংকোচন, ডি হতে এ হচ্ছে আমাদের রুদ্রতাপীয় সংকোচন। আচ্ছা, আমাদের কিউ ওয়ান মানে কি গৃহীত তাপের পরিমাণ দেওয়া আছে, টি1 মানে তাপ হচ্ছে তাপমাত্রা দেওয়া আছে, টি2 হচ্ছে আমাদের তাপগ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে এবং কিউ2 এর মানটা দেওয়া নাই, মানে বর্জিত তাপের পরিমাণ দেওয়া নাই। আচ্ছা, এখন দেখো আমাদের বলছে যে কার্নো ইঞ্জিনের দক্ষতা বের করো। কার্নো ইঞ্জিনের দক্ষতা বা কর্মদক্ষতা বা তাপ ইঞ্জিনের দক্ষতা সব একই। তো ইঞ্জিনের দক্ষতা বের করার সূত্র হচ্ছে যে কর্মদক্ষতা বা ইটা ইকুয়াল 1 - T2/T1 ইন্টু 100%। এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখন আমাদেরকে বলছে এটার মান বের করতে, মানে দক্ষতা বের করতে। তো 1 - T2 মানে তাপ গ্রাহকের তাপমাত্রা 650 কেলভিন এবং T1 তাপ উৎসের তাপমাত্রা 1200 কেলভিন দেওয়া। যদি সেলসিয়াসে দেওয়া থাকতো তাহলে আমরা 273 যোগ করে সেটাকে ক্যালভিনে নিয়ে আসতাম। আচ্ছা, তাহলে ক্যালভিনে দেওয়াই আছে, সেজন্য কোনো কাজ নাই আমাদের। T2 650 এবং T1 হচ্ছে 1200। তো লিখে ফেললাম। এখন আমরা এটা সমাধান করি যে 650 ভাগ 1200 1 মাইনাস আমাদের অ্যান্সার ইন্টু 100 কত আসলো আমাদের 45.83%। অবশ্যই ইঞ্জিনের দক্ষতায় আমাদের যখন বের করতে বলবে আমাদের পার্সেন্টেজের চিহ্ন আসবে, ঠিক আছে। তো ইঞ্জিনের দক্ষতা কত, এত, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এভাবে করে আমরা কার্নো ইঞ্জিনের দক্ষতা বা কর্মদক্ষতা এসব বের করতে পারি। তো এর পরের কোশ্চেনটাতে বলছে যে চক্রটি প্রতি ধাপে এন্ট্রপি পরিবর্তন এর তুলনামূলক বিশ্লেষণ করো। চক্রটার প্রতি ধাপে, চক্রটাতে আছে কয়টা ধাপ, 4টা ধাপ, এ বি, বি সি, সি ডি, ডি এ। ধাপগুলোর নাম কিন্তু বলে দিছি। এ বি হচ্ছে আমাদের সমষ্ণ প্রসারণ, বি সি হচ্ছে রুদ্রতাপীয় প্রসারণ, সি ডি হচ্ছে আমাদের সমষ্ণ সংকোচন, ডি এ হচ্ছে আমাদের রুদ্রতাপীয় সংকোচন। কিভাবে বুঝলাম এইভাবে, এটাই নিয়ম। কার্যচক্রের প্রথম যে ধাপটা হবে সেই ধাপটার নামই হচ্ছে কি আমাদের সমষ্ণ প্রসারণ। দ্বিতীয় যে ধাপটা এই যে এইভাবে যেটা নিচে নামছে সেটা হচ্ছে আমাদের রুদ্রতাপীয় প্রসারণ। তৃতীয় যে ধাপটা হয় সেটার নাম হচ্ছে কি সমষ্ণ সংকোচন এবং চতুর্থ একদম সর্বশেষ ধাপটা যেটা আমাদের আগের চক্রে নিয়ে যায় সেটার নাম হচ্ছে কি আমাদের রুদ্রতাপীয় সংকোচন। ঠিক আছে, এভাবেই বুঝলাম। এখন চক্রটির প্রতি ধাপে এন্ট্রপি পরিবর্তন, তার মানে এ থেকে বি, এটার এন্ট্রপি বি থেকে সি, এভাবে সবগুলোর এন্ট্রপির পরিবর্তনটা আমাদের বের করতে হবে। তো দেখো আমাদের কিউ1 টি1 টি2 দেওয়া আছে, কিন্তু বর্জিত তাপের পরিমাণ কিউ2 দেওয়া নেই। তো আমরা কিউ2 এর মানটা বের করে ফেলতে চাই। ঠিক আছে, তো আমরা একটা সূত্র জানি যে Q1/T1 ইকুয়াল Q2/T2। দেখো এখানে আমরা সমাধান করি। তো আমরা জানি Q1/T1 ইকুয়াল Q2/T2, বা আমাদের Q2 এর মান লাগবে, তাহলে Q2 ইন্টু T1 ইকুয়াল Q1 ইন্টু T2। সুতরাং Q2 ইকুয়াল Q1 T2/T1। তাহলে আমাদের Q1 এর মান কত দেওয়া আছে, 500 জুল। আচ্ছা, ইন্টু T2 কত আমাদের 650 কেলভিন, ডিভাইডেড বাই T1 কত আমাদের 1200 কেলভিন। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের মান কত আসবে, 500 ইন্টু 650 ভাগ 1200, 270.83 জুল। তাহলে আমাদের বর্জিত তাপের পরিমাণ Q2 আমরা বের করে ফেললাম। আচ্ছা, এখন প্রতি ধাপে বের করব। তো দেখো এ হতে বি ধাপে লিখতে পারো, অথবা প্রথম ধাপে এন্ট্রপির পরিবর্তন প্রথম ধাপে এন্ট্রপির পরিবর্তন কি হবে আমরা জানি। প্রথমে আমরা এন্ট্রপির যে সূত্রটা সেটা লিখবো, যে এন্ট্রপির পরিবর্তনের সূত্র DS ইকুয়াল DQ/T। আচ্ছা,
তো প্রথম ধাপে সিস্টেম তাপ গ্রহণ করে, কারণ প্রথম ধাপটা কি আমাদের সমষ্ণ প্রসারণ, তো সেখানে কি আমাদের তাপ গ্রহণ করে। সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে কি তাপ গ্রহণ হচ্ছে, তো যেহেতু তাপ গ্রহণ করে তাই প্রথম ধাপে এন্ট্রপির বৃদ্ধি, তার মানে ধরো যে ডিএস প্রথম ধাপ যেহেতু, তো এটাকে আমি DS1 ধরলাম। DS1 ইকুয়াল কত, তাপ গ্রহণ করে, তো এটাকে আমরা প্লাস Q1/T1 দিলাম। আচ্ছা, এখন দেখো যে Q1/T1, তো Q1 এর মান কত আমাদের, Q1 এর মান, আচ্ছা Q1 এর মান ছিল আমাদের 500/T1 হচ্ছে আমাদের 1200, তাহলে এটা কত আসবে আমাদের, 500/1200 কত আসলে আমাদের 0.4166, ঠিক আছে, এত। আচ্ছা, এটা আসলো, এবং আমাদের এন্ট্রপির এককে জুল কেলভিন ইনভার্স 1, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রথম ধাপের এন্ট্রপির পরিবর্তন। এবার আসো যে দ্বিতীয় ধাপে কি ঘটে আমাদের, দ্বিতীয় ধাপে এন্ট্রপি পরিবর্তন। দ্বিতীয় ধাপটা কি আমাদের রুদ্রতাপীয় প্রসারণ। তো রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি হয়, সব সময় রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপ একদম স্থির থাকে, মানে তাপের বর্জনও হয় না বা তাপের গ্রহণও হয় না, তার মানে তাপটা কি আমাদের, তাপের পরিবর্তন 0 হয়। তো লিখবা যে দ্বিতীয় ধাপে এন্ট্রপির পরিবর্তন, সেই ক্ষেত্রে সূত্রটা কি আমাদের একই সূত্র, যে DS ইকুয়াল dQ/T। তো যেহেতু রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপ একদম স্থির থাকে, তাপ গ্রহণও হয় না, তাপ বর্জনও হয় না, সেই ক্ষেত্রে আমাদের dQ এর মান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে এই পুরোটার মানে কি আমাদের 0। তার মানে দ্বিতীয় ধাপে আমাদের এন্ট্রপি পরিবর্তন কত, 0। এবার আসলে যে তৃতীয় ধাপে এন্ট্রপি পরিবর্তন সূত্রটা সেই একই। সূত্রটা কি আমাদের DS ইকুয়াল dQ/T। আচ্ছা, আমাদের তৃতীয় নাম্বার ধাপে কি হচ্ছে, সি থেকে ডিতে যাওয়ার সময় কি হচ্ছে, সমষ্ণ সংকোচন হচ্ছে। সমষ্ণ সংকোচন এক্ষেত্রে কি আমাদের তাপ বর্জন করে, আমাদের এই যে Q2 পরিমাণ তাপ বর্জন করে, ঠিক আছে, তাপ বর্জন করে, তার মানে এটা কি মাইনাস হবে। তাপ বর্জন করলে তাপটা কি হয়, মাইনাস হয়, তার মানে মাইনাস Q2/T2। আচ্ছা, এখন আমাদের মাইনাস তো আছে, Q2 কত আমাদের, আমরা Q2 এর মান বের করে ফেলছি প্রথমেই, যে আমাদের Q2 হচ্ছে 270.83, 270.83, এবং আমাদের T2 কত, T2 হচ্ছে আমাদের গ্রাহকের তাপমাত্রা, T2 হচ্ছে 650 কেলভিন দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের কত আসবে, মাইনাস তো বসলোই, 270.83 ভাগ 650 কত আসছে, 0.4166, তো মাইনাস লিখলাম 0.4166, তারপর এককটা বসায় দিলাম, এন্ট্রপির একক জুল কেলভিন ইনভার্স 1। আচ্ছা, তাহলে দেখো তৃতীয় ধাপে এন্ট্রপির পরিবর্তন এটা, তো DS এটার নাম 3 দিয়ে দিই যেহেতু তৃতীয় ধাপে। এরপর দেখবো আমরা চতুর্থ ধাপে এন্ট্রপির পরিবর্তন সূত্রটা কি, DS ইকুয়াল dQ/T। আচ্ছা, এবার আমরা চতুর্থ ধাপটা দেখি, এখানে কি D থেকে A তে যাচ্ছে, রুদ্রতাপীয় সংকোচন। রুদ্রতাপীয় সংকোচনের ক্ষেত্রে সিস্টেম তাপ গ্রহণ করে না, তাপ বর্জনও করে না, তার মানে কি তাপের পরিমাণটা একদম স্থির থাকে, শূন্য। তো তাপের পরিবর্তন শূন্য হওয়ার কারণে DQ কি হয়ে যায় আমাদের 0, তো 0/T মানে কত আমাদের 0, তো 0 জুল কেলভিন ইনভার্স 1, তো এটাকে আমরা 4 ধাপ দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো প্রথম ধাপে এন্ট্রপি পরিবর্তন বের করছি, দ্বিতীয় ধাপে বের করছি, তৃতীয় ধাপেও বের করছি, এবং চতুর্থ ধাপে বের করছি, ঠিক আছে। তো এখন যদি বলছে যে তুলনা করতে, সবগুলো আমরা প্রথম বের করলাম, দেখো সবগুলো যদি এখন আমরা যোগ করে দিই তাহলে কিন্তু 0 আসবে। দেখো সবগুলো আমরা যদি লিখি যে অতএব মোট এন্ট্রপির পরিবর্তন সবগুলো যদি আমরা যোগ করে দিই তখন 0 চলে আসবে। তাহলে এখন আমরা তুলনা করতে পারি যে প্রথম ধাপে এবং তৃতীয় ধাপে আমাদের এন্ট্রপির
কিছু পরিবর্তন হয় এবং দ্বিতীয় এবং চতুর্থ ধাপে এন্ট্রপির একদমই পরিবর্তন হয় না এবং সবগুলা যোগ করে দিলে আমাদের এন্ট্রপি পরিমাণ শূন্য অর্থাৎ এন্ট্রপি স্থির থাকে। তার মানে এটা হচ্ছে আমাদের একটা প্রত্যাগামী প্রক্রিয়া। আমরা জানি প্রত্যাগামী প্রক্রিয়া আমাদের এন্ট্রপি স্থির থাকে। বাস এতটুকু বুঝায় লিখলেই হবে, ঠিক আছে। আর আমি কিন্তু এখানে একটু সংক্ষেপে লিখছি, তোমরা প্রথমে সূত্র লিখবা, এরপরে DS1 দিয়ে আলাদাভাবে লিখবা, এখানেও প্রথমে সূত্র লিখবা, DS2 দিয়ে আলাদাভাবে লিখবা, ঠিক আছে। এইভাবে করে আমরা সৃজনশীলের অ্যান্সার করতে পারি। আচ্ছা, এরপরের সৃজনশীলটা আমরা দেখি কি বলছে। রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল 2018 সালের এই কোশ্চেনটা আসছে, ঠিক আছে। আচ্ছা, একটি প্রত্যাগামী ইঞ্জিন গৃহীত তাপের 1/6 অংশ কাজে পরিণত করে। তাহলে বুঝো কি বলছে যে একটা ইঞ্জিন গৃহীত তাপের, তার মানে কি এখানে আমরা দেখি যে ধরলাম যে গৃহীত তাপের এত অংশ, গৃহীত তাপের এত অংশ, তাপের এত অংশ, তার মানে কি Q/6, তাপের এত অংশ কাজে পরিণত করে, তার মানে W ইকুয়াল কত Q/6। আচ্ছা, এর তাপগ্রাহকের তাপমাত্রা, তাপগ্রাহকের তাপমাত্রা বলতে আমরা কি বুঝি? তাপগ্রাহকের তাপমাত্রা মানে কি T2 মানে কি তাপগ্রাহকের তাপমাত্রা, আর T1 হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা। তো এখানে কি বোঝালো যে তাপগ্রাহকের তাপমাত্রা 54 কেলভিন কমালে, তার মানে হচ্ছে T2 থেকে 54 কেলভিন যদি আমরা কমাই, ঠিক আছে, তাহলে এর দক্ষতা দ্বিগুণ হয়, তাহলে আমাদের ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ হয়। এটা হচ্ছে দক্ষতা প্রকাশের চিহ্ন। তো দক্ষতা দ্বিগুণ হয়। উৎসে ব্যবহৃত পদার্থের ভর m একক ও আপেক্ষিক তাপ s একক। আমরা জানি আপেক্ষিক তাপ s এর মান 4200। তো দেখো এখানে কিন্তু আমাদের সেই মান ইউজ করতে বলে নেই, ওরা বলে দিছে যে তাপ s ধরতে হবে, ভর দিয়ে দিছে m, তো আমাদের m আর s দিয়েই কাজ করতে হবে, ঠিক আছে। আশা করি আমরা উদ্দীপকটা একটু বুঝলাম। এখন দেখো কি বলছে প্রয়োগে, তাপ উৎসের তাপমাত্রা নির্ণয় করো, তার মানে হচ্ছে T1 বের করতে হবে, T1 বের করতে হবে। তো এখানে দেখো ধরি তাপ উৎস হচ্ছে আমাদের T1, আমরা সব সময় জানি T1 মানে তাপ উৎস, তাপগ্রাহক হচ্ছে T2, গৃহীত তাপ Q1, বর্জিত তাপ হচ্ছে আমাদের Q2। আচ্ছা, এখন কি বলছে যে গৃহীত তাপের 1/6 অংশ কাজে পরিণত করে, তার মানে কি বোঝাচ্ছে? তার মানে কি হয়েছে আমাদের যে W ইকুয়াল Q/6, আমাদের উদ্দীপক অনুসারে আমরা এটা পাই, লিখবা যে উদ্দীপক অনুসারে W ইকুয়াল Q/6, গৃহীত তাপের এত অংশ কাজে পরিণত করে। আচ্ছা, তো আমরা কি জানি কি W ইকুয়াল মানে কি? W ইকুয়াল হচ্ছে Q1 মাইনাস Q2, গৃহীত তাপ মাইনাস বর্জিত তাপ ইকুয়াল Q/6, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো গৃহীত তাপের বলছে, গৃহীত তাপে, তার মানে কি Q1 হবে। আচ্ছা, সেজন্য আমরা এখানে Q1 দিয়ে দিলাম, গৃহীত তাপ বলছে সেজন্য। তো তাহলে এখানে আমরা মাইনাস Q2টাকে রাখলাম, মোট কথা আমার Q2টার মান চাচ্ছি, সেজন্য Q2 এর মান বের করব, Q1/6 মাইনাস Q1টাকে ওই পাশে নিয়ে গেলাম, তারপরে দেখো Q2 ইকুয়াল Q1 মাইনাস Q1/6, এখান থেকে যদি আমরা মান বের করি তাহলে কত আসবে আমাদের? 6Q1 মাইনাস Q1 ইকুয়াল 5Q1/6। সুতরাং Q2 ইকুয়াল কত আসলে আমাদের? 5Q/6। আচ্ছা, এতটুকু আশা করি বুঝছো। এখান থেকে আমরা কি লিখতে পারি যে Q2/Q1 ইকুয়াল 5/6, Q2/Q1 ইকুয়াল 5/6। তো Q1টাকে এই পাশে নিয়ে আসলাম, জাস্ট যেহেতু গুণ আকারে ছিল উপরে, এখানে এসে ভাগ আকার হয়ে গেল। আচ্ছা, এটা আমরা আশা করি বুঝছি, ঠিক আছে, যে Q2/Q1 ইকুয়াল 5/6। এবার দেখো আমাদের কোশ্চেনে বলছে কি ইঞ্জিনটা কি প্রত্যাগামী। তো প্রত্যাগামী ইঞ্জিন হওয়ায়, যেহেতু ইঞ্জিনটা কি আমাদের প্রত্যাগামী, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে Q2/Q1 ইকুয়াল T2/T1 ইকুয়াল কত লিখতে পারি? Q2/T1 মানে কত আমরা বের করছি? 5/6। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি, আর এটাকে 2 নম্বর সমীকরণ দিতে পারি, ঠিক আছে। এতটুকু বুঝলাম। এখন উদ্দীপক অনুসারে
উদ্দীপক অনুসারে কি করতে পারি আমরা, দেখো আমাদের যে কর্মদক্ষতা ইকুয়াল আমাদের পরিবর্তিত কর্মদক্ষতা, এটা কেন লিখলাম দেখো, বা কর্মদক্ষতা মানে কি জানি আমরা, যে 1 মাইনাস T2/T1 ইকুয়াল এখানেও কি 1 মাইনাস T2/T1, আর যে 100%টা সেটা ধরো লিখছি কাটছিটে চলে গেছে। আচ্ছা, তো 1 মাইনাস T2/T1 ইকুয়াল 1 মাইনাস T2/T1। এখন দেখো আমাদের কি বলছে, যে তাপগ্রাহকের তাপমাত্রা 54 কেলভিন কমালে, তাপগ্রাহক মানে কি আমাদের T2 কত কমাবো, 54। তো এই যে আমাদের T2 যদি আমরা 54 কেলভিন কমাই তাহলে কি হবে, আমাদের কমালে আমাদের দক্ষতা দ্বিগুণ হয়। দক্ষতা এই যে এটা হচ্ছে আমাদের দক্ষতা কি হবে, দ্বিগুণ হবে, এটা আমাদের দ্বিগুণ হবে। তো দেখো তার মানে কি এটা আমাদের দ্বিগুণ হচ্ছে। যখনই আমরা আমাদের তাপগ্রাহকের তাপমাত্রা 54 কেলভিন কমাবো তখন আমাদের এই যে দক্ষতা দ্বিগুণ হবে। এটা হচ্ছে মূলত আমাদের শর্ত দিচ্ছে, তো আমরা সেই অনুসারে লিখলাম। বা 1 মাইনাস T2/T1, তারপর দেখো এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস 54/T1 ইকুয়াল 2 মাইনাস 2 ইন্টু T2/T1, জাস্ট গুণ করে সবাইকে নামাইলাম। ঠিক আছে, এখন দেখো আমি একটা এমন আকারে নিয়ে আসবো যাতে T2/T1 আসে এবং আমি 5/6 এর মানটা বসাই দিতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত আমার লক্ষ্য। তাহলে এখন আমরা কি করতে পারি, বা 1 মাইনাস 5/6 প্লাস 54/T1 ইকুয়াল 2 মাইনাস 2 ইন্টু 5/6। দেখো T2/T1 এখানে মিলে গেছে, তো আমি এখানে মানটা বসাই দিলাম। ঠিক আছে, বসাই দিলাম, আর এখানে আমাদের T2/T1 আছে সেটার মানটা বসাই দিলাম। এখন দেখো সবারই মান আছে, শুধুমাত্র T1 এর মানটা বের করতে পারবো। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে, আমি আর বাড়াচ্ছি না, T1 এর মান কত পাবো আমরা, 324 কেলভিন পাবো। ঠিক আছে, তোমরা এই সমাধানটা করে নিবা, খুবই সোজা, এগুলো তো খুবই সোজা, আশা করি তোমরা পারবা। আর না পারলেও ক্যালকুলেটারে ডাইরেক্ট করে নিবা। T1 এর মানটা কত আসলো আমাদের, 324 কেলভিন। তাহলে T1 কত আমাদের, T1 হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা বের করে ফেললাম। আর আমাদের কোশ্চেনে কি বলছে, তাপ উৎসের তাপমাত্রা নির্ণয় করো, তাহলে এটাই কি আমাদের অ্যান্সার। এরপরে দেখো ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ করা হলে উৎসে ব্যবহৃত পদার্থের এন্ট্রপি বাড়বে নাকি কমবে। এই যে উৎসে ব্যবহৃত যে পদার্থ, যে আমাদের ভর এবং আপেক্ষিক তাপ, এগুলার কি এন্ট্রপি বাড়বে নাকি কমবে সেটা বের করতে হবে। আচ্ছা, তাহলে দেখো ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ করা হলে উৎসে ব্যবহৃত পদার্থের এন্ট্রপি বাড়বে নাকি কমবে। তো ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ করলে তখন আমাদের তাপগ্রাহকের তাপমাত্রা কত, এত কমালে দ্বিগুণ হয়। আচ্ছা, তার থেকেও বড় যে আমরা প্রথমে ঘ থেকে যা পাইছি তা লিখি। ঘ থেকে প্রথমে কি পাইছি, তাপ উৎসের তাপমাত্রা T1 ইকুয়াল 224 কেলভিন। তো গ থেকে আমরা আরেকটা সমীকরণ বের করছিলাম, সেটা হচ্ছে T2/T1 ইকুয়াল 5/6। তো এখান থেকে T1 এর মান বসাইলে আমরা T2 কত পাবো, T2 মানে তাপগ্রাহকের তাপমাত্রা পাবো 270 কেলভিন। আচ্ছা, এখন বলছে দক্ষতা দ্বিগুণ করা হলে তাপগ্রাহকের তাপমাত্রা কত হবে। দক্ষতা দ্বিগুণ করব, দক্ষতা দ্বিগুণ করতে হলে আমাদের তাপগ্রাহকের তাপমাত্রা 54 কেলভিন কমাইতে হবে। তো লিখবো যে দক্ষতা দ্বিগুণ করা হলে তাপগ্রাহকের তাপমাত্রা দাঁড়াবে, মানে T2 দাঁড়াবে কত, দাঁড়াবে T2 পরিবর্তিত তাপগ্রাহকের তাপমাত্রা ইকুয়াল T2 মাইনাস 54। তো এখানে আমাদের 270 মাইনাস 54 ইকুয়াল কত, 216 কেলভিন আসবে। ঠিক আছে, এত কেলভিন। তাহলে আমরা যদি তাপগ্রাহকের তাপমাত্রা 54 কেলভিন কমাই তখন আমাদের দক্ষতা দ্বিগুণ হবে, এটা কিন্তু আমাদের উদ্দীপকে বলছে, সেই জন্য আমরা এটা করলাম। আচ্ছা, আশা করি তোমরা এতটুকু বুঝছো। এরপরে দেখো দক্ষতা দ্বিগুণ করলে এখন আমাদের এন্ট্রপি পরিবর্তন কত হবে। দক্ষতা দ্বিগুণ করার পরে আমাদের এন্ট্রপি পরিবর্তনের সূত্র কি, DS ইকুয়াল MS লন T2/T1।
এটা হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা, এখন দেখো এম এবং এস, এটা তো আমাদের উদ্দীপকে দেওয়াই আছে, এম এবং এস এটার মান আমাদের এটাই। আচ্ছা, এরপরে দেখো লন T2 কত দেওয়া আছে আমাদের 216 বের করছি। কখন? যখন আমাদের দক্ষতা দ্বিগুণ করা হলে এন্ট্রপি পরিবর্তন, কথাটা লিখে নিবা যে দক্ষতা দ্বিগুণ করা হলে এন্ট্রপি পরিবর্তন ডিএস ইকুয়াল, তখন আমাদের যে পরিবর্তিত তাপগ্রাহকের তাপমাত্রা ডিভাইডেড বাই T1 হচ্ছে 324। আচ্ছা, এত। তাহলে এখান থেকে দেখবা কত আসে, আমরা একটু দেখি যে 216 ভাগ 324, ঠিক আছে লন। তারপর হচ্ছে আমাদের যে অ্যান্সারটা বের করলাম, দেখো আমাদের অ্যান্সারটা কত আসছে, মাইনাসে আসছে। তাহলে দেখো এখানে আমাদের এম ইন্টু এস ইন্টু কত আসলো, -0.405। আচ্ছা, এত আসলো। এখন দেখো এটা কি, এম কি ভর, ভর কি কখনো ঋণাত্মক হবে না। এস আপেক্ষিক তাপমাত্রা, যার মান হয় আমাদের কত 4200, এটা তো ঋণাত্মক হবে না। তার মানে কি, যাই এটা যদি এটা যে ধনাত্মক, তার মানে তো আমরা শিওর যে এম এবং এস কি আমাদের ধনাত্মক। তো ধনাত্মকের সাথে এই ঋণাত্মক গুণ করলে কিন্তু আমাদের অ্যান্সারটা কি মাইনাসই আসবে, এটা তো শিওর। আচ্ছা, তাহলে আমাদের এন্ট্রপি কি ঋণাত্মক, এন্ট্রপিটা কি ঋণাত্মক। আর এন্ট্রপি ঋণাত্মক হওয়া মানে কি, আমাদের এন্ট্রপি কমবে। যখন আমাদের ডিএস এর মান যদি ঋণাত্মক হয়, তার মানে কি আমাদের এন্ট্রপিটা কমবে। আর আমাদের এখানে কি বলছে, যে মূল কথা, ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ করা হলে উৎসে ব্যবহৃত পদার্থের এন্ট্রপি বাড়বে নাকি কমবে। তো উৎসে ব্যবহৃত যে পদার্থ এম এবং এস, এরা হচ্ছে ধনাত্মক, এটা ধনাত্মক। তো এই আমাদের, আর তার উপরে কি আমাদের এন্ট্রপি হচ্ছে কমছে। আচ্ছা, তার মানে আমরা মোট এক কথায় বলতে পারি যে যে ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ করা হলে উৎসে ব্যবহৃত পদার্থের এন্ট্রপি কমবে, কারণ এন্ট্রপির মানটা কি ঋণাত্মক আসতেছে, ঋণাত্মক আসা মানে এন্ট্রপি কমবে, কারণ এগুলা কি আমাদের ধনাত্মক মান, সেটা শিওর। তার মানে উৎসে ব্যবহৃত পদার্থের এন্ট্রপি কমবে। এরপর আমরা চট্টগ্রাম বোর্ড 2015 সালে সৃজনশীলটা দেখি। এখানে দেখো যে বলছে একটা কার্নো ইঞ্জিনের তাপ উৎস তাপগ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে যথাক্রমে এত। তো তাপ উৎস মানে T1 দেওয়া আছে এবং তাপগ্রাহক T2 দেওয়া আছে। এতে 4টি ধাপে সম্পাদিত কাজের পরিমাণ দেওয়া আছে, 4টি ধাপে সম্পাদিত কাজের পরিমাণ, তার মানে W1 W2 W3 W4 দেওয়া আছে। ঠিক আছে, কার্নো চক্রে 4টা ধাপে যে পরিমাণ কাজ হয় সেটা দেওয়া আছে। বলছে যে উদ্দীপকে কার্নো ইঞ্জিন কর্তৃক কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, তো এই ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে, যে আমাদের কার্নো ইঞ্জিন কর্তৃক কৃত কাজের পরিমাণ, মোট কৃত কাজের পরিমাণ W ইকুয়াল কত আমাদের, W1 প্লাস W2 মাইনাস W3 মাইনাস W4 দেখছো, ডাইরেক্ট 4 লিখে ফেলছি, W4। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের, এটাই হচ্ছে আমাদের সূত্র, যে কার্নো ইঞ্জিনের পূর্ণ চক্রে সম্পাদিত মোট কাজ কত আমাদের, কাজ ইকুয়াল W1 প্লাস W2 মাইনাস W3 মাইনাস W4, এটা হচ্ছে আমাদের সূত্র। অবশ্যই আমরা লিখে রাখবো। তাহলে দেখো এই সবগুলো আমরা যোগ বিয়োগ করে দিব, মানে W1 এর মান কত আছে আমাদের, এটা প্লাস এত, তারপর হচ্ছে -600 -300। ঠিক আছে, এটা যদি করি তখন কত জুল আসবে আমাদের, 135 জুল। তার মানে কার্নো ইঞ্জিন কর্তৃক মোট কৃত কাজের পরিমাণ কত আমাদের, 1350 জুল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সোজা, তাই না? অবশ্যই সূত্রটা মনে রাখবা। এরপরে দেখো, ইঞ্জিনটির দক্ষতা বৃদ্ধিকল্পে তুমি এর উৎসের তাপমাত্রা বাড়াবে নাকি এর গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ কমাবে, তুলনামূলক বিশ্লেষণ সহ মতামত দাও। আচ্ছা, এখানে বোঝার কিছু আছে, সেটা হচ্ছে কি, ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি করতে, ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি করব। আচ্ছা, এর জন্য আমি কি করব, উৎসের তাপমাত্রা মানে T1, আমি কি T1 বাড়াবো, T1 ধরো যে কত বাড়ালাম, ধরো যে 100, হ্যাঁ 100 কেলভিন। আমি কি T1 মানে তাপ উৎসের তাপমাত্রা কি বাড়াবো, নাকি কি করব সমপরিমাণ, নাকি এর গ্রাহকের তাপমাত্রা মানে T2
সমপরিমাণ কমাবে। সমপরিমাণ মানে কি, ধরো যে T1 এর তাপমাত্রা 100 কেলভিন বাড়ালে সমপরিমাণ কমাবো মানে 100 কেলভিন বিয়োগ করব। হিসাবটা বুঝো, মানে আমাকে জিজ্ঞাসা করতেছে আমি কি এটা করব নাকি এটা করব। কি ক্ষেত্রে? ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধির জন্য। ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধির জন্য আমি কোন কাজটা করব? তাপ উচ্ছের তাপমাত্রার সাথে সমপরিমাণ তাপমাত্রা যোগ করব নাকি তাপগ্রাহকের তাপমাত্রার সাথে সমপরিমাণ তাপমাত্রা বিয়োগ করব? কোনটা করব, এটা না এটা? এখন আমরা দুইটাই আলাদা আলাদাভাবে করে দেখব। এটার ক্ষেত্রে আমাদের দক্ষতা কত হয় এবং এটার ক্ষেত্রে আমাদের দক্ষতা কত হয়, যার ক্ষেত্রে বেশি সেটাই করব। ঠিক আছে, আশা করি বুঝছো প্রশ্নটা। এবং সমপরিমাণ বলছে, এক্ষেত্রে তুমি 100 না ধরে x ধরতে পারো, বা যে কোনো একটা তাপমাত্রা ধরবা যেটা দুই ক্ষেত্রে সমপরিমাণ, দুইটাই হবে। যদি এখানে x ধরো এখানে x ধরবা, এখানে 200 কেলভিন ধরলে এখানেও 200 কেলভিন ধরবা। এটা হচ্ছে সিস্টেম, বুঝছো তো আশা করি। আচ্ছা, এখন তাহলে মোট প্রথম কাজটা কি, আমাদের যেই T1 এবং T2 দেওয়া আছে তাপ উৎস এবং তাপগ্রাহক, সেখান থেকে প্রথমে যে প্রাথমিক আমাদের দক্ষতা, ইঞ্জিনের দক্ষতা সেটা বের করে রাখবো। নাহলে বুঝবো কেমনে বাড়বে না কমবে? এখানে যে বলছে যে ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি করবা, তো ইঞ্জিনের দক্ষতা যে কত সেটাই তো জানি না, আগে সেটা বের করবো না? তো সেক্ষেত্রে প্রথমে আমরা কি করব, দিলাম যে প্রাথমিক অবস্থায়, প্রাথমিক ক্ষেত্রে একটু লিখে নিবা যে ইঞ্জিনের দক্ষতা সূত্র কি আমাদের, কর্মদক্ষতা ইকুয়াল 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। এটা হচ্ছে সূত্র। তো 1 মাইনাস T2 কত দেওয়া আছে, T2 হচ্ছে তাপগ্রাহক, তাপগ্রাহক হচ্ছে 600 সেলসিয়াস দেওয়া। তো 600 সাথে 273 যোগ করলে কত, 600 যোগ 273 873। আর T1 হচ্ছে তাপ উচ্চ দেওয়া আছে 1200 যোগ 273 1473 ইন্টু 100%। তাহলে এখান থেকে আমরা যদি বের করি তাহলে কত, 873 ভাগ 1473, 1 মাইনাস অ্যান্সার ইন্টু 100 কত আসলো আমাদের, 40.733%। তাহলে প্রাথমিক অবস্থায় আমাদের ইঞ্জিনের দক্ষতা কত আছে, 40.733%। এবার আমরা দেখব যে আমরা তাপ উচ্ছের তাপমাত্রা বাড়ালে কি হবে আর তাপগ্রাহকের তাপমাত্রা ঠিক একই পরিমাণ কমালে কি হবে। তো প্রথমে কোনটা বের করব বলো? প্রথমে যদি আমরা ধরি যে তাপ উচ্ছের তাপমাত্রা বৃদ্ধি করব, যে ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধিতে তাপ উচ্ছের তাপমাত্রা কত বৃদ্ধি করব, ধরো যে আমি 100 কেলভিন বৃদ্ধি করব। 100 কেলভিন বৃদ্ধি করলে, 100 কেলভিন যদি বৃদ্ধি করি সেক্ষেত্রে আমাদের তাপ উচ্চ মানে T1 কত দাঁড়ায়, T1 আগে কত ছিল, 1473 ছিল, এটার সাথে আমি 100 যোগ করে দিলে কত হবে, 1573 কেলভিন। ঠিক আছে, এত আসলো। T1 কত, এত আসলো। আচ্ছা, তুমি চাইলে এক্সও ধরতে পারো, এক্স দিয়ে করতে পারো। ঠিক আছে, যেই মানটাই ধরবা ঠিক পরেরটার ক্ষেত্রে একই পরিমাণ বিয়োগ করতে হবে। আচ্ছা, তো ধরলাম যে আমাদের এটা আসলো। এরপরে দেখো, তো সেক্ষেত্রে আমাদের তাপ উচ্ছের তাপমাত্রা যদি আমরা এত কেলভিন বৃদ্ধি করি সেক্ষেত্রে আমাদের কর্মদক্ষতা কত হবে, কর্মদক্ষতা বা দক্ষতা ইকুয়াল সূত্রটা কি, 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। এখন আমরা 1 মাইনাস T2 কত ছিল আমাদের, 873 ছিল। তাপগ্রাহকের তাপমাত্রা তো এখন পরিবর্তন করতে বলে নাই, আগে শুধুমাত্র আমরা তাপ উচ্ছের তাপমাত্রা বৃদ্ধি করে দেখব। তো তাপ উচ্ছের তাপমাত্রা বৃদ্ধি করে কত পেলাম, 1573 ইন্টু 100%। এবার আমরা দেখি কত আসলো, 873 ভাগ 1573, 1 মাইনাস অ্যান্সার ইন্টু 100 কত আসলো, 44.500%।
আচ্ছা, তাহলে তাপ উৎসের তাপমাত্রা বৃদ্ধি করলে কর্মদক্ষতা কত হয় বা ইঞ্জিনের দক্ষতা হয় এত। এবার আমরা তাপগ্রাহকের তাপমাত্রা বাদ দিব। দেখো এরপর আমরা কি করব, ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধির জন্য তাপগ্রাহকের তাপমাত্রা 100 কেলভিন কমাবো। ঠিক আছে, 100 কেলভিন কমাবো। 100 কেলভিন চাইলে তুমি এক্স কমাতে পারো, প্রথমটাতে যা কমাবা ঠিক সমপরিমাণ এই ক্ষেত্রে কমাতে হবে। তাহলে T2 ইকুয়াল আমাদের T2 কত ছিল, T2 তাপগ্রাহক ছিল 873 কেলভিন। তো 873 মাইনাস 100 তার মানে কত আমাদের 773 কেলভিন। ঠিক আছে, কত আসলো আমাদের তাপগ্রাহকের তাপমাত্রা 773 কেলভিন। এবার আমরা এখান থেকে আমাদের কর্মদক্ষতা বের করব। তাপগ্রাহকের তাপমাত্রা কমালে তখন আমাদের কর্মদক্ষতা কত হয়, কর্মদক্ষতা ইকুয়াল 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। এবার কি লিখব, 1 মাইনাস T2 কত 773 এবং T1 কত ছিল আমাদের 1473, মানে প্রাথমিক অবস্থায় T1 যেটা পরিবর্তন করে T1 বের করছো সেটা কিন্তু না, এটা হচ্ছে একটা টার্ম। এখানে কর্মদক্ষতা কত হয় এবং পরের বারেরটা আরেকটা। ঠিক আছে, তো আমাদের T1 কত 1473 ইন্টু 100%। আচ্ছা, তাহলে এবার আমাদের কত আসবে, সেভেন ভাগ 1473, 1 মাইনাস অ্যান্সার ইন্টু 100 কত আসলো আমাদের 47.522%। আচ্ছা, এবার দেখো, তাহলে দেখো আমরা এটা বলতে পারি যে তাপ উৎসের তাপমাত্রা সমপরিমাণ বাড়ালে আমাদের কর্মদক্ষতা আসে 44.500% এবং তাপগ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ কমালে আমাদের কর্মদক্ষতা বা ইঞ্জিনের দক্ষতা কত আসে 47.522%। সেটা আমরা বের করে ফেলছি। তার মানে কার কর্মদক্ষতা বেশি, আমাদের এটার কর্মদক্ষতা বেশি। কখন হয়েছে, তাপগ্রাহকের তাপমাত্রা কমালে হয়েছে। তার মানে আমরা বলবো যে আমাদের কি করা উচিত, আমাকে বলছে যে তুমি কি করবা, তোমার ইঞ্জিনের দক্ষতা বাড়াতে তুমি কি করবা, তাপ উৎসের তাপমাত্রা বাড়াবা নাকি তাপগ্রাহকের তাপমাত্রা কমাবো। তো আমি দেখলাম যে আমি যদি তাপগ্রাহকের তাপমাত্রা কমাই তখন আমার দক্ষতা বেশি আসে, তাহলে আমি কি করব, আমার তাপগ্রাহকের তাপমাত্রা কমিয়ে দক্ষতা বেশি করব। তাহলে মোট কথাটা কি আসলো যে আমি তাপগ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ কমাবো, তাহলে আমার ইঞ্জিনের দক্ষতা বেশি আসবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন দেখো ঠিক এটার মতোই আমাদের দিনাজপুর বোর্ড 2019 সালে কোশ্চেন আসছে, সেম টু সেম একই টাইপের। তো যারা এই কোশ্চেনটা বুঝছো তারা অবশ্যই এটা সমাধান করবা এবং আমার ফেসবুক গ্রুপে শেয়ার করবা। ঠিক আছে, এটা তোমাদের জন্য SW থাকবে, দিনাজপুর বোর্ড 2019। আচ্ছা, এরপরে দেখো ঢাকা, সিলেট, দিনাজপুর বোর্ড 2018 সালে এই কোশ্চেনটা আসছে। সেটা কি, একটি তাপ ইঞ্জিনের গৃহীত তাপ ও বর্জিত তাপের অনুপাত। আচ্ছা, পড়ার সাথে সাথে আমরা প্রথমে তথ্যটা একটু বুঝে নিই যে গৃহীত তাপ Q1 এবং বর্জিত তাপ Q2 এর অনুপাত কত 5:2 দেওয়া আছে। আচ্ছা, উচ্ছেদ তাপমাত্রা মানে হচ্ছে T1 110 কেলভিন বাড়ালে দক্ষতা 70% হয়। ইঞ্জিনটি তাপ উৎস হতে 1200 জুল তাপ গ্রহণ করে। ইঞ্জিনটি তাপ উৎস হতে কি করে 1200 জুল তাপ গ্রহণ করে। আচ্ছা, বলছে ইঞ্জিনটির দক্ষতা বের করতে আমাদের কি করতে হবে, ইঞ্জিনটির দক্ষতা বের করতে হবে। তো ইঞ্জিনের দক্ষতা বের করতে হবে, ইঞ্জিনের দক্ষতা বের করার সূত্র কি, কর্মদক্ষতা ইকুয়াল 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। তাই তো, এটা হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা, এখন দেখো আমাদের কিন্তু T1 এবং T2 মান দেওয়া নাই। এখানে বলছে উৎসের তাপমাত্রা এত কমালে দক্ষতা এত হয়, তার মানে তো এটা আমাদের উৎসের তাপমাত্রা না, এটা কমালে হয়। এখন আমাদের T1 এবং T2 দেওয়া নাই, কিন্তু দেখো আমাদের কি দেওয়া আছে, Q1 বাই Q2 ইকুয়াল 5/2 দেওয়া।
ঠিক আছে, তাহলে আমরা কি জানি? আমরা জানি যে Q1 বাই T1 ইকুয়াল Q2 বাই T2। তার মানে আমরা কি লিখতে পারি যে Q2 বাই Q1 বাই Q2 ইকুয়াল T1 বাই T2। তাহলে দেখো কি বের করলাম আমরা, Q1 বাই Q2 ইকুয়াল T1 বাই T2। তার মানে আমাদের কত আছে? T2 বাই T1। তার মানে হচ্ছে T2 বাই T1 ইকুয়াল কত? Q2 বাই Q1। আর Q2 বাই Q1 মানে কত? 2 বাই 5। তার মানে এখানে আমরা কত বসাইতে পারি? 1 মাইনাস T2 বাই T1 মানে হচ্ছে Q2 বাই Q1, এবং Q2 বাই Q1 মানে হচ্ছে কত? 2 বাই 5 ইন্টু 100%। ঠিক আছে, এরকম কয়েকটা অঙ্ক করতে করতেই তোমাদের বুঝে যাবা, অঙ্ক একটাও কঠিন না। 1 মাইনাস অ্যান্সার ইন্টু 100 কত আসলো? 60। তাহলে আমাদের দক্ষতা কত? 60%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এর পরেরটা আমরা দেখি। তাপ উচ্ছের তাপমাত্রা অপরিবর্তিত রেখে এটিকে কিভাবে প্রত্যাবর্তী ইঞ্জিনে রূপান্তর সম্ভব? আচ্ছা, তো আমরা শুরু করি। প্রথমে আমরা ঘ নাম্বার দিলাম এবং আমরা কত পাইছি? যে T2 বাই T1 ইকুয়াল 2 বাই 5। এটা আমরা ঘ থেকে পাইছি, লিখে রাখলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা উদ্দীপক অনুসারে লিখি। উদ্দীপক অনুসারে আমরা কি পাই? যে কর্মদক্ষতা ইকুয়াল 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। তো 100%টা এই পাশে নিলে কত? 100 দ্বারা ভাগ হয়ে যাবে, তো আমরা এই পাশে নিয়ে আসব। আচ্ছা, এরপরে কি হবে? তার আগে আমরা বলে রাখি আমাদের এখানে কি বলছে? যে প্রত্যাবর্তী ইঞ্জিনে রূপান্তর সম্ভব। প্রত্যাবর্তী ইঞ্জিন কখন হবে? যখন Q1 বাই Q2 বা ধরলাম যে Q2 বাই Q1 ইকুয়াল T2 বাই T1 হলে একমাত্র প্রত্যাগামী ইঞ্জিন হবে। তো এটা হবে, এবং আমাদের T2 বাই T1 কত? আমাদের 2 বাই 5। ঠিক আছে, আচ্ছা শর্ত অনুসারে আমরা এটা লিখে ফেললাম। এখন কর্মদক্ষতা ইকুয়াল 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। 100%টাকে এই পাশে নিয়ে আসলাম পার্সেন্ট সহ। এবার দেখো আমাদের কর্মদক্ষতা কত হবে? কর্মদক্ষতা 70% হবে। কেন হবে পরে লিখতেছি। যে প্রথমে 70% হবে হলো ইকুয়াল 1 মাইনাস T2 বাই T1 হচ্ছে তাপউৎসের তাপমাত্রা বাড়ালে। কত বাড়ালে? 110 কেলভিন বাড়ালে। তো তাপউৎসের তাপমাত্রা কত? T1 110 কেলভিন বাড়ালাম। তো তাপউৎসের তাপমাত্রা 110 কেলভিন বাড়ালে আমাদের কর্মদক্ষতা কত হবে? 70% হবে। ঠিক আছে, আচ্ছা শর্ত অনুসারে সেটা আমরা লিখলাম। এখন দেখো কি করব? যে এটা যদি ভাগ করি, পার্সেন্ট চলে গেল। 70 ভাগ 100 কত আসে আমাদের? 0.7। 0.7 ইকুয়াল 1 মাইনাস T2 বাই T1 প্লাস 110। বা এরপর আমরা কি লিখতে পারি? T2 বাই T1 প্লাস 110 ইকুয়াল 1 মাইনাস 0.7 বা T1 প্লাস 110 বাই T2 ইকুয়াল কত? 1 বাই 0.3। আমরা 1 দিয়ে উল্টাই দিলাম। এরপরে কি আসবে? আলাদাভাবে ভেঙে লিখি যে T1 বাই T2 প্লাস 110 বাই T2 ইকুয়াল 1 বাই 0.3। তো T1 বাই T2 মানে কত? আমাদের 5 বাই 2। 5 বাই 2 প্লাস 110 বাই 2 ইকুয়াল 10 বাই 3। ঠিক আছে, এটা কি করলাম? আমরা উপরে আর নিচে 10 দ্বারা গুণ করলাম। ঠিক আছে, চাইলে নাও করতে পারো, আমাদের অঙ্কের সুবিধার জন্য এটা করলাম। এখন আমরা এখান থেকে T2 এর মান কত পাবো? T2 ইকুয়াল 132 কেলভিন। T2 কত পাইলাম? 132 কেলভিন। তার মানে তাপগ্রাহকের তাপমাত্রা কত? 132 কেলভিন। অতএব তাপউৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে তাপগ্রাহকের তাপমাত্রা 132 কেলভিন করে এটিকে প্রত্যাবর্তী ইঞ্জিনে রূপান্তর সম্ভব। শুধুমাত্র আমাদের তাপগ্রাহকের তাপমাত্রা এত করলেই কি আমাদের ইঞ্জিনটা কি হয়ে যাবে? প্রত্যাবর্তী ইঞ্জিন হবে তাপউৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে। আশা করি বুঝছো। আচ্ছা, পরবর্তী সৃজনশীল লিখি। এটা দিনাজপুর বোর্ড
2017-তে আসছে। সেম একই কোশ্চেন কুমিল্লা বোর্ড 2016-তে ছিল। ঠিক আছে, আমি এটা করে দিব, আর এটা তোমাদের জন্য SW থাকবে, একদম হুবহু কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, একটি তাপ ইঞ্জিনের কার্যকর পদার্থ 650 কেলভিন তাপমাত্রার উৎস হতে 1200 জুল তাপ গ্রহণ করে এবং 300 কেলভিন তাপমাত্রার গ্রাহকে 600 জুল তাপ বর্জন করে। তার মানে এখানে আমাদের কি দাঁড়ালো, যে এখানে আমরা যদি একটু লিখে রাখি, তাপ উৎস তার মানে T1 দেওয়া আছে 600 কেলভিন, তাপ গ্রহণ করে এত জুল, তার মানে Q1 হচ্ছে আমাদের 1200 জুল। তারপর তাপ গ্রাহক কত, 300, T2 হচ্ছে আমাদের 300 কেলভিন, এবং তাপ বর্জন করে কত আমাদের, Q2 হচ্ছে কত, 600 জুল। আমাদের T1, Q1, Q2, T2 সবার মান দেওয়া আছে, এটা তো আমাদের জন্য অনেক ভালো। তো বলছে যে ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করতে। ইঞ্জিনের দক্ষতা নির্ণয় সূত্র কি? দক্ষতা নির্ণয় সূত্র হচ্ছে 1 - T2/T1 ইন্টু 100%। তো এখানে তো আমাদের ক্যালভিনের মান দেওয়াই আছে, শুধুমাত্র T2 আর T1 এর মান যদি বসাই দিই, T2 কত আমাদের 300, তো এখানে দেখি আমরা 300 ভাগ 600, 1 মাইনাস অ্যান্সার ইন্টু 100, কত আসলো আমাদের 50%। তার মানে আমাদের ইঞ্জিনের দক্ষতা কত, 50%। আশা করি বুঝছো, শুধু T2 আর T1 এর মানটা বসাইলাম। এরপর কি বলছে, তাপ ইঞ্জিনটি প্রত্যাগামী নাকি অপ্রত্যাগামী। এখন বুঝতে হবে এটা কি বুঝাইলো। তো প্রত্যাগামী মানে কি? প্রত্যাগামী প্রক্রিয়া মানে হচ্ছে যে প্রক্রিয়ায় বিপরীতমুখী হয়ে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে এবং উভয় ক্ষেত্রে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হয়, তাকে প্রত্যাগামী প্রক্রিয়া বলে। এবং অপ্রত্যাগামী প্রক্রিয়া কি? যে প্রক্রিয়ায় বিপরীতমুখী হয়ে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে না, তাকে অপ্রত্যাগামী প্রক্রিয়া বলে। অপ্রত্যাগামী প্রক্রিয়া ফিরে আসে না, প্রত্যাগামী প্রক্রিয়া ফিরে আসে। আরেকটা বলছে যে তাপ ইঞ্জিনটি কি প্রত্যাগামী নাকি অপ্রত্যাগামী, সেটা বুঝবো কিভাবে? যদি আমাদের এন্ট্রপি পরিমাণ শূন্য হয়, এন্ট্রপি যদি শূন্য হয়, এন্ট্রপি যদি স্থির থাকে, তার মানে এটা হচ্ছে প্রত্যাগামী। আর যদি এন্ট্রপির কোনো মান থাকে, তার মানে কি, সেটা অপ্রত্যাগামী হবে। আশা করি বুঝছো। এখন আমরা দেখবো যে এটার এন্ট্রপির পরিমাণ শূন্য নাকি, মানে এন্ট্রপি কি কোনো পরিবর্তন ঘটছে নাকি ঘটে নাই। যদি না ঘটে, তার মানে এটা প্রত্যাগামী, এবং যদি ঘটে, তার মানে কি, এটা অপ্রত্যাগামী। আচ্ছা, তাহলে আমাদের Q1, Q2, T1, T2 সবার মান দেওয়া আছে। এটা খুবই ছোট একটা সৃজনশীল, দেখো এত ছোট যে এটার মধ্যে মনে শেষ করা যাবে। আমরা একটু দেখি যে আমাদের Q1, T1 সবার মান দেওয়া আছে, প্রথমে সবার মান দেওয়া আছে দিয়ে লিখবা। এরপরে এন্ট্রপি পরিবর্তন হোয়াট, তো আমরা জানি যে এন্ট্রপি পরিবর্তন DS ইকুয়াল কত, Q1 মাইনাস T1 মাইনাস Q2/T2। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের সবার মান দেওয়া আছে, এই মানগুলাই জাস্ট এখানে বসায় দিব। যদি বসায় দিই তাহলে কত আসবে আমাদের, 0 আসে। দেখো যে Q1 এর মান কত, 1200/600 মাইনাস 600/300, তো কাটছিট করলে এখানে 2 আসে, এখানেও কত, 2 আসে। 2 মাইনাস 2 মানে কত, 0। তো এন্ট্রপি পরিবর্তন কত, 0। তো এন্ট্রপির পরিবর্তন ঘটে নাই, যেহেতু 0, তার মানে কি, এন্ট্রপির পরিবর্তন ঘটে নাই, তার মানে এটা হচ্ছে আমাদের প্রত্যাগামী প্রক্রিয়া, বা এটা হচ্ছে আমাদের প্রত্যাগামী ইঞ্জিন। আশা করি বুঝছো। তো ঠিক সেম টু সেম অঙ্ক আমাদের কুমিল্লা বোর্ড 2016-তে আসছিল, এটা তোমাদের জন্য SW। আচ্ছা, এর পরের কোশ্চেনটা কি, বরিশাল বোর্ড 2019-এ আসছিল। একটি ইঞ্জিনের সাহায্যে প্রমাণ তাপমাত্রা ও চাপে 16 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সমষ্ণ ও রুদ্রতাপীয় প্রক্রিয়ায় দ্বিগুণ করা হলো। গ্যাসের আয়তন দ্বিগুণ করা হলো। আচ্ছা, ইঞ্জিনটি এত ডিগ্রি সেলসিয়াস এবং এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্য সম্পাদন করতে পারে, তার মানে এটা হচ্ছে T1 তাপ উৎস এবং এটা হচ্ছে T2 তাপগ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে। ইঞ্জিনের দক্ষতা বের করতে হবে। তো ইঞ্জিনের দক্ষতা বের করার সূত্র কি, আমরা ইতিমধ্যে অনেকবার করেছি। ইঞ্জিনের দক্ষতা বের করার সূত্র হচ্ছে যে কর্মদক্ষতা ইকুয়াল 1 মাইনাস T2/T1 ইন্টু 100%। আচ্ছা, তো এখন আমাদের এখানে আমরা বের করে রাখি যে আমাদের T1 তাপ উৎসের তাপমাত্রা কত, 277 ডিগ্রি সেলসিয়াস, এবং T2 দেওয়া আছে কত, 0 ডিগ্রি সেলসিয়াস। এখন এটাকে আমাদের ক্যালভিনে নিলে এটা হবে 273 ক্যালভিন, এবং এটা যদি ক্যালভিনে নেই তাহলে
27 যোগ 273 কত আসলো 500 কেলভিন। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে বসাই T2 কত আমাদের 273 বাই 500 ইন্টু 100%। আচ্ছা, তাহলে এখন করি যে 273 ভাগ 500 1 মাইনাস অ্যান্সার ইন্টু 100 কত 45.4%। তার মানে আমাদের ইঞ্জিনের দক্ষতা কত 45.4%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝছো, খুবই সোজা। ইঞ্জিনের দক্ষতা বের করা মানে খুবই সোজা একটা কাজ। একই পরিমাণ প্রসারণের জন্য উদ্দীপকের আলোকে কোন প্রক্রিয়ায় বেশি কাজ সম্পাদিত হবে তার গাণিতিক বিশ্লেষণ দাও। আচ্ছা, এখানে দেখো কোন প্রক্রিয়া, আমাদের কয়টা প্রক্রিয়া আছে, দুইটা প্রক্রিয়া, একটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, আরেকটা হচ্ছে কি রুদ্রতাপীয় প্রক্রিয়া। তো প্রথমে আমরা সমষ্ণ প্রক্রিয়ার কথা চিন্তা করি। কি বলছি, কাজ সম্পাদিত হবে, তার মানে সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজের রাশিমালা। আচ্ছা, তাহলে প্রথমে লিখবো যে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের, ঠিক আছে, লিখবা যে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। এটা সূত্র কিন্তু আমি আগের ক্লাসেও বলছি, আমার অনেক লেকচারে বলছি, W ইকুয়াল nRT ln V2 বাই V1। আচ্ছা, এখন আমরা দেখি এই পাশে লিখবা কি কি দেওয়া আছে, আমি এখানে লিখি, এখানে বেশি খালি জায়গা সেজন্য। n ইকুয়াল কত আমাদের, দেখো একটা গ্রাম দেওয়া আছে 16 গ্রাম, এবং হাইড্রোজেন তো এখানে তার মানে কত আসবে আমাদের 2, কারণ H হাইড্রোজেন H2, তার মানে H এর মান কত 1 ইন্টু 2 মানে হচ্ছে আমাদের 2। তো এত কত আসলো আমাদের 8 মোল আসলো, 8 মোল। আচ্ছা, এরপরে কত আমাদের N আছে, আর কত, আর হচ্ছে আমাদের 8.31 জুল মোল ইনভার্স ক্যালভিন ইনভার্স। এরপরে হচ্ছে টি হচ্ছে আমাদের তাপমাত্রা কত আমাদের, তাপউচ্ছের তাপমাত্রা ব্যবহৃত হবে এখানে। তাপউচ্ছের তাপমাত্রা কত 500 ক্যালভিন বের করছি আমরা এই যে এখান থেকে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা দেখি যে আমাদের V2 বাই V1। এখানে আমরা যদি খেয়াল করি কি বলছে যে একই পরিমাণ প্রসারণের জন্য, খেয়াল করে দেখো যে গ্যাসের আয়তন এই প্রক্রিয়া দ্বিগুণ করা হয়েছে। তার মানে গ্যাসের আয়তন V1 যদি B হয়ে থাকে, তাহলে দ্বিগুণ করার পরে কত হয়েছে 2B হয়ে গেছে। ঠিক আছে, এটাই বলছে। তাহলে এখন আমরা এখানে সব পাইলাম। n এর মান 8 ইন্টু 8.31 ইন্টু 500 ক্যালভিন ইন্টু লন V2 কত আমাদের, V2 হচ্ছে আমাদের 2B এবং B1 হচ্ছে B, তো কাটছিট করলে লন 2 আসবে। তাহলে এখন আমরা বসাই যে লন 2 ইন্টু 500 ইন্টু 8.31 ইন্টু 8 কত আসলো আমাদের 23040.21 জুল, 23040.21 জুল। এটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়ার কৃত কাজের পরিমাণটা। এবার আমরা কি আরেকটা কি বলছে, রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এবার কৃত কাজ বের করব। তো রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজের সূত্রটা কি, এর আগের অনেক লেকচারে বলছি যে রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজের রাশিমালা লিখে নিবা যে W ইকুয়াল nR বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2। যেই তাপমাত্রাটা বড় সেটা, যদি T1 বড়, এখানে T1 বড় দেখে আমরা T1 দিছি। আচ্ছা, এটা লিখলাম, যখন যেই তাপমাত্রা বড় সেটা, তারপর মাইনাস ছোটটা। এটা হচ্ছে আমাদের রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজের রাশিমালা। তো আমাদের T1 আছে, আমরা এখানে দেখি যে আমাদের কত আছে, T1 কত আমাদের, T1 হচ্ছে আমাদের 500 ক্যালভিন। হাইড্রোজেন দেওয়া আছে, হাইড্রোজেনের ক্ষেত্রে আমাদের গামার মান কত হয় 1.41, এবং V হচ্ছে আমাদের কত, V এবং V2 হচ্ছে 2B, বলছিল দ্বিগুণ হবে একই। আচ্ছা, এটা তো দেখো রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের T2 বের করতে হবে। এখন এটার ক্ষেত্রে আমাদের T2 বের করতে হবে। অনেক জায়গায় T2 যেটা দেওয়া আছে বিভিন্ন গাইডে সেটাও করছে, আবার অনেক জায়গায় T2 আলাদা মানও বের করছে। তো আমাদের T2 আলাদা মান বের করে দেখাচ্ছি যে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল
T2 V2 দি পাওয়ার গামা মাইনাস 1। তো আমাদের T2 এর মান লাগবে, সুতরাং T2 ইকুয়াল কত হবে এখানে আমাদের? T2 ইকুয়াল T1 ইন্টু V1 বাই V2 গামা মাইনাস 1। ঠিক আছে, এটা এই পাশে নিয়ে আসলাম, এটা এই পাশে নিয়ে গেলাম, এরপরে B2টাকে ওই পাশে পাঠালে কি 1 বাই আকার হবে। আচ্ছা, T1 কত দেওয়া হয়েছে আমাদের? 500 ইন্টু V1 কত আমাদের? V1 হচ্ছে V এবং V2 হচ্ছে কি আমাদের 2B ইকুয়াল গামা হচ্ছে 1.41 মাইনাস 1। তো এটা কাটা, এটা কত? 1/2। তো এখান থেকে আমরা যদি অ্যান্সার বের করি তাহলে কত আসবে আমাদের? 376.3 কেলভিন। তো T2 মান পেয়ে গেলাম, T1 মান পেয়ে গেলাম, T1 এবং T2 মান পাইলাম। আর বাকি সবগুলোর মানই আছে, যদি সবার মান বসাই, দেখো গামার মান জানি, আর এর মান জানি, সবার মান যদি বসাই তখন আমাদের এই ক্ষেত্রে W2 কত আসবে? W2 যদি সবার মান বসাই এবং N এর মান কত আছে আমাদের? 8। N এর মান কত? 8। আগের বার বের করছি, সমষ্টি প্রক্রিয়ার ক্ষেত্রে 8 বের করে রাখছিলাম N এর মান। যদি বসাই তখন ক্যালকুলেশন যদি করি যে 8 ইন্টু 8.31 divided by 1.41 minus 1 into 500 মাইনাস এই যে আমাদের যে T2টা বের করছি সেটা লিখে দিবা। আচ্ছা, তাহলে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার কত আসবে? 20057.5 জুল। ঠিক আছে, 20057.5 জুল। আচ্ছা, তাহলে আমাদের W2 হচ্ছে এটা, দেখো এখানে লিখে ফেললাম যে W1 আমাদের এত এবং W2 হচ্ছে এত। তাহলে কোনটা বেশি? এখানে আমরা যদি খেয়াল করি যে আমাদের W1 বড়, এখানে কত আছে আমাদের? 23,040 এবং এখানে আছে কত? 20,057। তার মানে 23,000 বড়, তার মানে হচ্ছে আমাদের W1 বড় W2 থেকে। তার মানে সমষ্টি প্রক্রিয়া W1 কি ছিল? সমষ্টি প্রক্রিয়ার কৃতকাজ, সমষ্টি প্রক্রিয়া কি কৃতকাজ বেশি হয়েছে। তার মানে কি কোন প্রক্রিয়ায় কাজ সম্পাদিত বেশি হবে? বেশি কাজ হবে সমষ্টি প্রক্রিয়ায় বেশি কাজ সম্পাদিত হবে। আশা করি বুঝছো, অঙ্কটা খুবই সোজা, কোনো রকম যাতে কনফিউশন না থাকে বারবার করবা। এবং যে কোনো একটা টেস্ট পেপার থেকে এই পর্যন্ত যতগুলো সৃজনশীল করাইছি সবগুলো যদি এক এক করে প্র্যাকটিস করো তাহলে সবগুলো সৃজনশীল ইনশাল্লাহ পারবা। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।